শুক্রবার যে দিনটা আমরা ফেলে এলাম, রাজধানীর মগবাজারে আলফালা মিলনায়তনে আপনাদের কেন্দ্রীয় মজলিসের শুরার উদ্বোধন হয়েছে। অধিবেশন উদ্বোধনী অনুষ্ঠানে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান কথা বলেছেন এবং তিনি সেখানে যে বক্তব্যগুলো দিয়েছেন তার শিরোনামের একটা হচ্ছে, তিনি বলেছেন জনগণ শুধু হতাশই নয়, সরকারের কর্মকাণ্ডে ক্ষুব্ধ। তিনি বলেছেন আমরা যেখানে ছিলাম সেখানেই রয়ে গেলাম, কোনো পরিবর্তন হয়নি। এবং তিনি নিজেই বলেছেন হয়তো কেউ কেউ বলবেন 4 মাসের সরকার, আমরা তো অপেক্ষা করতেই পারি। কিন্তু তিনি বলেছেন যে মর্নিং শোজ দ্য ডে, দিনটি কেমন যাবে সকালবেলায় তা বলে দেবে। আপনাদের সকালবেলা আসলে কি দেখলেন? মানে এই সরকারের দ্বারা সম্ভব না, এখন এই সিদ্ধান্তে কি চলে এলেন? জি, ধন্যবাদ আপনাকে। আসলে বিষয়টা যেটা তিনি মিন করেছেন এবং সেটা তো বারবার আলোচনায় আসছে যে এই 5ই আগস্ট যে জুলাই বিপ্লব বলি, আমরা অভ্যুত্থান বলি, এই জুলাই বিপ্লবের যেই চাওয়া ছিল বা প্রত্যাশা ছিল আমাদের, একটা বাংলাদেশ বিনির্মাণ হবে, সেখানে একটা ইনসাফ ভিত্তিক একটা সমাজ ব্যবস্থা, বিশেষ করে আপনার হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এবং হচ্ছে আপনার যে বৈষম্য আছে সেটা দূর হবে এবং বিশেষ করে একটা রাষ্ট্র কাঠামোর মধ্যে যে ফেসিবাদ আছে, বিশেষ করে আমাদের সংবিধান যে সকল কারণে একটা সরকার ফেসিবাদী হয়ে ওঠে, সেই উপাদানগুলো দূর করে আমরা একটা সুন্দর রাষ্ট্র বিনির্মাণ করব। এবং যারা এই ফেসিবাদ প্রতিষ্ঠা করেছে এবং মানুষকে গুম করেছে, খুন করেছে এবং বিশেষ করে জুলাই বিপ্লবের সময় যে হত্যাকাণ্ড হয়েছে বা গণহত্যা হয়েছে এবং পরবর্তী যে গণহত্যাগুলো 17 বছর হয়েছে, সেটার একটা বিচার হবে, নির্বাচন হবে, সরকার গঠিত হবে। তো এখন সরকার গঠিত হয়েছে, নির্বাচন হয়েছে, কিন্তু দেখা গেল যে সরকার আমাদের শেখ হাসিনার পতন বা শেখ হাসিনার পরিবর্তন হয়েছে, কিন্তু শেখ হাসিনা যেভাবে গড়ে উঠেছে রাষ্ট্রীয় কাঠামোতে, যে একটা ফেসিবাদী হয়ে গড়ে উঠেছে, সেই উপাদানগুলো থেকে যাচ্ছে। সেগুলোকে আমরা পরিবর্তন করার জন্য যে গণভোট, যে জুলাই সনদ হয়েছে, গণভোট হয়েছে, কিন্তু গণভোটে আমাদের প্রধানমন্ত্রী সহ বিরোধী এখনকার বর্তমান সরকারি দল তারা হচ্ছে যে হার পক্ষে ক্যাম্পেইন করেছেন, কিন্তু যখনই সরকার গঠন করলেন তখন থেকে তারা পুরো ইউটার্ন দিলেন। তারা তখন এসে ওই গণভোটে কি কি দোষ ছিল, জুলাই সনদে কি কি ত্রুটি আছে, সেগুলো নিয়ে তারা আলোচনা শুরু করলেন। যদি এই সব ত্রুটি বিচ্যুতি সবকিছু জানা সত্ত্বেও তারা আগে হায়ার পক্ষে ক্যাম্পেইন করলেন, মানুষের কাছে ভোট চাইলেন, কিন্তু তখন তাদের এগুলো মনে পড়ে নাই। হঠাৎ করে সরকার আসার পরে তাদের এগুলো মনে পড়েছে এবং এসে তখন তারা পুরো মানে যে সংবিধান সংস্কার পরিষদ গঠন করার কথা, শপথ নেওয়ার কথা, সেটা নিলেন না। এবং তাদের যে বিচারগুলো করা, এই বিচারগুলো করা কি 4 মাস কি যথেষ্ট সময়? না, আমি বিচারের কথা শুধু বলতেছি না, আমরা যে জায়গাটা মূল জায়গা যেটা সংস্কার বা হচ্ছে রাষ্ট্রীয় কাঠামোর যে পরিবর্তন, যে গণভোটের যে বাস্তবায়ন, সেই জায়গায় তো সরকার এখন পর্যন্ত কোন যে 180 দিনের যে সীমাবদ্ধতার জায়গা ছিল এবং হচ্ছে যে সরকারের যে শপথ গ্রহণের কথা ছিল, সেখানে জুলাই সংবিধান সংস্কার পরিষদ গঠন করার কথা ছিল। আপনি দেখেন সরকারের যে ইনিশিয়েটিভ গুলো, আপনি এই অন্তর্বর্তীকালীন সরকারের যে কয়েকটা বড় বড় ইনিশিয়েটিভ ছিল রাষ্ট্রীয় কাঠামোর পরিবর্তনের ক্ষেত্রে, গুম কমিশন অধ্যাদেশ, সে জায়গাতে সরকার সেটাকে নাই করে দিল। তারপর হচ্ছে যে আপনার মানবাধিকার কমিশন যেভাবে এটাকে কার্যকর করার কথা, বুঝতে পারছি, হ্যাঁ, এটা আপনারা বলেছেন। আরেকটা বিষয় একটু দেখুন, আপনাদের বক্তব্যের মধ্যে এটা জামাতে আমির বক্তব্য তো বটেই, আপনাদের দলের আরেকজন ঢাকা উত্তরের আমির সেলিম উদ্দিন, জামাত ইসলামের আমির ঢাকা উত্তর মহানগরের সেলিম উদ্দিন, তিনিও দেখলাম একই সুরে কথা বলছেন। সমস্ত দায়গুলো আসলে স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি জামাত আমির বলেছেন নিজ মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের পরিবর্তে স্বরাষ্ট্রমন্ত্রী সব জায়গায় মাতব্বরি করে বেড়াচ্ছেন। সেলিম উদ্দিন বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করা উচিত। কেন? কারণ হামে 600-এর বেশি শিশু কেন মরেছে সে কারণে। এখনই কি পদত্যাগের দাবি ওঠানোর মানে ব্যাখ্যাটা কি? না, এটা আপনার একটু মানে ভিন্নভাবে ব্যাখ্যা করতেছেন। এটা আপনি শুধু আমাদের বিষয়টা ডাক্তার শফিকুর রহমান সাহেব বলছেন, বিষয়টা এটা না। আপনি দেখবেন আজকে এই ব্যারিস্টার রুমিন ফারহানা তিনিও একই কথা বলছেন। তিনি বলছেন কি, তিনি বলছেন যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তার মন্ত্রণালয়ের প্রতি আরো বেশি কি দরকার, মনোযোগ দেওয়া দরকার। তিনি মনে হচ্ছে তিনি নিজের মন্ত্রণালয়ে মানে হচ্ছে যে এনজয় করেন না, বরঞ্চ অন্যান্য বিষয়ে বেশি এনজয় করেন। আপনি দেখেন আজকে প্রত্যেকটা জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হচ্ছে, মানুষ যেভাবে খুন হচ্ছে, আজকে হচ্ছে যে মানুষের যে স্বাভাবিক যে জীবনযাপন, এটা যদি আপনি আস্থা ফিরে নিয়ে আসতে না পারেন,
যদি হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হয়ে অবনতি হয়, চাঁদাবাজি বাড়ে, চিন্তায় বাড়ে, সমাজে যদি মানুষ যদি নিরাপদে চলাফেরা করতে না পারে, বসবাস করতে না পারে, তাহলে তো মানুষ যখন এক পর্যায়ে যদি বলা শুরু করে যেন আমরা আগে ভালো ছিলাম, তখন এই দায়টা কে নেবে? এই জুলাই বিপ্লবের যে মানুষের যে আকাঙ্ক্ষা চাওয়া, সেটা যে সরকারের না, আমরা দুর্বলতার আমরা দেখছিলাম কারণে বা তত্ত্বাবধায়ক স্বরাষ্ট্র সরকারের মন্ত্রণালয়ের দুর্বলতার অন্তর্বর্তী কারণে, সরকারের শেষের সেটা দিকে যদি অন্তর্বর্তী সরকারের শেষের দিকে অনেকে বলা শুরু করছিলেন যে আগে ভালো ছিলাম, এখন এসে তারা বলছে না যে আগে ভালো ছিলাম। না, না, এখন আমরা তো চাই না, আমরা চাই সরকার ভালো করুক, আচ্ছা, সরকার আচ্ছা, ভালোভাবে দেশ চালাক। কিন্তু আপনাকে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে পরিস্থিতি জি, যেভাবে যেদিকে যাচ্ছে, সে জায়গায় যদি সরকার নজর না দেয়, বা হচ্ছে জুলাই যে গণভোট, মানুষের যে রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার, যে এতগুলো 69% জি, মানুষের দেয়া রায়, জি, সেটাকে যদি সরকার তোয়াক্কা না করে, তাহলে তো সত্য কথা আত্মঘাতী সিদ্ধান্ত নিচ্ছে বুঝতে পারছি। আপনি সরকার আপনি একদম যেদিকে স্পষ্ট যাচ্ছে। করেছেন। এবং আমি জামাত ইসলাম, হ্যাঁ, হ্যাঁ, আপনার বক্তব্যটা একেবারে স্পষ্ট, বরাবরের মতো স্পষ্ট। অ্যাডভোকেট পাপাই একটু বলবেন, প্রথম কথা হচ্ছে সরকার এমন কি করেছে যে বিরোধী দল মর্নিং শোজ দ্য ডে এটা দেখে ফেলেছে? একটু অডিওটা আনমিউট যে করে দিন। জি, বাংলাদেশের মানুষ হতাশ, আসলে জামাত ইসলাম নিজে হতাশ এবং তার সংগঠন হতাশ। তার নিজে হতাশা এবং সংগঠন হতাশার কারণ আছে, কারণ তারা সবসময় ক্ষমতাসীন দলকে প্রভাব করে আসছে। এবার তারা বাংলাদেশের প্রথম বিরোধী সংগঠন এবং বিরোধী দল পার্লামেন্টে। এই বিরোধী দলের পার্লামেন্টকে যে কত স্যাক্রিফাইস, কত ত্যাগ, কত তিতিক্ষা, কত জনবান্ধব হতে হয়, এই ধারণা অভিজ্ঞতা কোনোটাই তাদের নাই। তারা শুধু ওই জুলাই সনদ আর নতুন বাংলাদেশ। নতুন বাংলাদেশের কি স্বপ্ন ছিল? যে ৫৫,৫৯৮ বর্গমাইল বাদ দিয়ে ৩৪,০০০ বর্গমাইল হবে? নতুন বাংলাদেশের কি স্বপ্ন ছিল? সবুজের বুকে লাল নতুন পতাকা নতুন পরিবর্তন হবে? নতুন নতুন বাংলাদেশের কি স্বপ্ন বাংলাদেশের ছিল? নতুন আমার বাংলাদেশের সোনার স্বপ্ন বাংলা, আমি ছিল তোমায় যে ভালোবাসি। এটা পরিবর্তন আমাকে ফেসিবাদ বলতে প্রতিষ্ঠিত দে, হবে না। আপনার সময় আমি বলিনি। শোনার ধৈর্য থাকা দরকার, বলার আগ্রহ যেমন থাকবে শোনার ধৈর্য থাকতে হবে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি জাতীয় সঙ্গীত পরিবর্তন করার কি নতুন বাংলাদেশের স্বপ্ন ছিল? গুম খুন, যে গুমের যে ইয়েটা, সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন একটা ত্রুটিপূর্ণ জিনিস উপস্থাপন করছে। এটা বিল আকারে অবশ্যই আসবে, এটা আমি একবারে মানে আশ্বস্ত হয়ে বলতেছি, যেটা অবশ্যই আসবে। কারণ জামাত ইসলামের যারা অপহৃত হয়েছিল, অনেকে ম্যাক্সিমামটা ফেরত পাইছে, আমরা কাউকে ফেরত এখনো পাইনি। মৃত্যুর দিনটা আমরা জানতে পারিনি, তার পরিবাররা জানে না। এই জিনিসগুলো জামাত ইসলামকে বুঝতে হবে। শুধু নিজেদের পলিটিক্যাল এজেন্ডা, নিজেদের মন মতো কথা বললে তো হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে সেট আপ জামাত ইসলাম প্রশাসনের ভিতর করছিল, এই সেট আপ গুলো পরিবর্তন করতে গেলেই দেখা যাচ্ছে তারা দলীয়করণ বলে তারা প্রসঙ্গ তুলছে। আজকে উত্তরের সভাপতি এই কথা বলছে, আর চাঁপাইনবাবগঞ্জের দক্ষিণের সভাপতি, ওখানে ডাক্তারের হাসপাতালে ডাক্তার কেন পরিবর্তন হয়েছে মাথা নষ্ট করে দিচ্ছে। যে একটা ডাক্তার প্রিজাইডিং অফিসার হচ্ছে, পুলিং হচ্ছে এবাড়িতে বাড়িতে দাঁড়িয়ে পারলাম, তো সেই ডাক্তার সেখানে তার কতটুকু হচ্ছে, তার সরকারি বেতনভোগী কর্মচারী হওয়ার পর প্রিজাইডিং পুলিং যেখানে হচ্ছে, সেখানে বাড়িতে বাড়িতে যে ভোট চেয়ে বেড়াচ্ছে, এটা কতটুকু সরকারি চাকরির বিধিসম্মত হয়? বিধিসম্মত সবার আগে কতটুকু হয়? বাংলাদেশ এখন পুরো দিয়ে সেটআপটা আপনারা সবার আগে বিএনপি বানালে তো হবে না। আচ্ছা, একটু দাঁড়ান অ্যাডভোকেট মাহফুজ, আমি আপনার কাছে আসবো। জি, শেষ করুন। বিশ্ববিদ্যালয় পর্যন্ত এগুলো পরিবর্তন হলেই ওনাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। এখানে স্বরাষ্ট্রমন্ত্রীর কথা যে বলছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কি ব্যর্থতা আছে? আমি আত্মহত্যা করলাম, আমি ছাদ থেকে পড়লাম, স্বরাষ্ট্রমন্ত্রী এই যে মানসিক বিপর্যয়, মানসিক রোগাগ্রস্ত, এখানে স্বরাষ্ট্রমন্ত্রীর কি দায় আছে? এখানে মোটিভেশন করতে হবে, কাউন্সিলিং করতে হবে। এখন পরিবারের পিতা 5 জনকে মেরে ফেললো করে নিজে আত্মহত্যা করলো, এখানে স্বরাষ্ট্রমন্ত্রীর কি দায় আছে? বিচারটা যাতে বিচার করবে কে যদি বাদী থাকে, নাহলে তো ইউডি মামলা হবে। গড়পড়তা হাড়ে কথা বললে তো হবে না। এখানে নিয়ম কানুন আইন সিআরপিসি সবকিছু মিলায় মিশায় বলতে আচ্ছা, হবে। আচ্ছা, এখন কেউ যদি আমি একটু আইনতে কথা বলতে পারে, হ্যাঁ, একটু মাহফুজুল হকের মন্তব্যটা শুনে এসে তারপর আপনার কাছে আসি। অ্যাডভোকেট মাহফুজুল হক, একটা বিষয় একটু বলবেন। অনেকে এটা বলছেন যে জামাত ইসলামী বিরোধী দল হিসেবে কথা বলবে, সরকারকে ভুল ধরিয়ে দেবে, চাপে রাখবে, এটা তাদের দায়িত্ব, কিন্তু সময়টা ঠিক হচ্ছে না। মানে অর্থাৎ এখনই এত হার্ড টক করার সময় নেই। এই জায়গাটাতে এসে বলা হচ্ছে আপনাদের অভিজ্ঞতার একটা অভাব রয়েছে। জি, না, আপনি শুনেন, এটা তো বললে হবে না। আপনি সময়ের কাজ সময় না করে অসময় করতে তো পারবেন না।
আপনি সংস্কারের জন্য সংবিধান সংস্কার পরিষদ গঠন করার কথা, এটাকে আপনি 5 বছর পরে করবেন নাকি? এটা তো কমিটির আপনার তো প্রস্তাব এটা দেওয়া প্রথম হয়েছে, থেকে এটা জন্য করার কথা। কমিটির প্রস্তাব দেওয়া আপনার তো হয়েছে। এখানে না, আপনার কমিটির প্রস্তাব তো ছিল না, আপনার এটা বাস্তবায়নের সুনির্দিষ্ট প্রস্তাবের আলোকে তো মানুষ ভোট দিয়েছে। এখন আপনি যে আপনার মন মতো করলে হবে নাকি? তা আপনি এটা দিকে আমরা বলবেন নাকি আমরা 3 বছর সময় দিব? এটা আপনাকে তো এটা ওনার মতো কোটি কোটি করতে হবে টাকা না। সব সুজনের মালিকেরা খাইছে। ওনারা সবার আগে বাংলাদেশের স্লোগান দিয়ে এখন এক রাতের ভিতরে 30টা বিসি পরিবর্তন করে দিবেন, সব জায়গায় দলীয় মানে লোক বসায় দিবেন। হ্যাঁ, এবং আপনাদের হচ্ছে যে দলের সব কিন্তু জায়গায় দেখুন, বাংলাদেশের কিন্তু কি হলো? দেখুন অ্যাডভোকেট বাবুজুল হক, যেই জায়গাটা নিয়ে আপনাদের আপত্তি ছিল, ধরুন চাঞ্চল্যকর হত্যাকাণ্ড রামিসা, সেটা হত্যাকাণ্ডের সমাধান কিন্তু আমরা 1 মাসেরও কম সময়ের মধ্যে হয়েছে। ইসলামী ব্যাংক নিয়ে কিন্তু একটা অভিযোগ ছিল, সেই অভিযোগের নিষ্পত্তি হয়েছে। জি, আপনি বাধ্য হয়ে আপনি কেন আপনি ইসলাম ব্যাংকে এই যে হস্তক্ষেপটা করলেন, ইসলাম ব্যাংকে হস্তক্ষেপ করলেন কেন? এই ইয়াকে আপনার এতদিন রাস্তায় রেখে জল গোলা করে সবসময় পানি খায়, কিন্তু জল গোলা করে যে পানি খায়। অ্যাডভোকেট পাপি, আমি আসবো। অ্যাডভোকেট পাপি প্লিজ, আমি আপনার কাছে আসবো, একটু শুনে নিই। হ্যাঁ, শেষ করুন অ্যাডভোকেট মাহমুদ। হ্যাঁ, আপনি আফা বললেন, আফা এবার ওই যে ইয়ার মতো শেখ হাসিনার বা আওয়ামী লীগের আমার মতো যদি বলা শুরু করেন যে কার বেডরুমে কে হত্যা হয়েছে, সেটা কি স্বরাষ্ট্রমন্ত্রী না না, উনি তো ওটা বলেননি। উনি বলেছেন কেউ যদি সুইসাইড করে সেক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বটা কি হবে? আপনি আপনি কুমিল্লাতে হচ্ছে যে মাদক বিরোধী একটা মানববন্ধনে গুলি করে আজকে প্রেমা হচ্ছে যে ঢাকা মেডিকেলে হচ্ছে যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আপনি হচ্ছে যে প্রত্যেকটা জায়গায় আপনি আচ্ছা, আমি এই যে অনেকগুলো রেফারেন্স দিলেন, এগুলো নিয়ে একটু অ্যাডভোকেট পাপিয়ার কাছে আসি। অ্যাডভোকেট পাপিয়া শেষ করুন। জি, অ্যাডভোকেট পাপিয়া। মানুষ জি, হচ্ছে যে আপনি এগুলোকে আফা এগুলো চোখে দেখেন না। সরকার ক্ষমতা থাকলে চোখে দেখে না কখনো। রাজনৈতিক সহিংসতা এক জিনিস, আর হচ্ছে ভাই বোনকে মারলো, স্বামী স্ত্রীর সাথে গন্ডগোল করে মরলো, ছেলে সম্পত্তি নিয়ে গন্ডগোল করে বাবা মাকে মারলো। প্রত্যেকটা এই যে বাদী থাকতে হবে, বাদী তো পরিবারের ভিতর কিংবা তাদেরকে উৎসাহী হয়ে থাকতে হবে প্রথমত। জি। সেগুলোতে যদি সঠিকভাবে বিচার বিশ্লেষণ না করে সরকারের কোনো লোকালি কেউ পক্ষ অবলম্বন করে, সেইখানে দলের দোষ দেওয়াটা স্বাভাবিক হয়। কিন্তু 5 জনের ভিতরে 4 জনকে আমি মারলাম, নিজেই মরে গেলাম, তাহলে পরিবারের তরফ কেউ থাকলো না। এই দায় স্বরাষ্ট্রমন্ত্রীর যোগ্যতা, পাণ্ডিত্য এই সমস্ত দেখে আসলে জামাত প্রচন্ড ঈর্ষান্বিত। ওনাকে নিজেরা শিখে পড়ে যোগ্যতাটাকে খণ্ডন, যোগ্যতার চেয়ে অতিরিক্ত যোগ্য হওয়ার, তৈরি হওয়ার বাদ দিয়ে যোগ্যতা দিয়ে মানুষ আসলে আলাপটা দীর্ঘ করতে পারলে ভালো হতো। এবং এখানে আসলে মূল বিষয়টা স্পষ্ট হলো, মানে এখানে বিরোধী দলের ভূমিকা নিয়েও কথা হচ্ছে যে তারা আসলে কতটা যৌক্তিকভাবে অবস্থান রাখতে পারে। একভাবে শেষ করেছেন আপনি। এবং ত্যাগী, নিবেদিত, নির্যাতিত একটি ব্যক্তি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে, এতে আমি নিজে খারাপ যদি কোনো কিছু দেখি। জি, আমি আলাপটা এখানেই শেষ করছি এবং অনেক ধন্যবাদ।